শিক্ষক হবার স্বপ্ন নিয়ে যারা নিচ্ছ ভীষণভাবে প্রিপারেশন, সেই সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, এই টপিকটার প্রতি তোমরা প্লিজ দাও একটু অ্যাটেনশন। যারা ভাবছো এই টপিক নগণ্য, সত্যি কথা বলতে প্রাইমারি বোর্ডের কাছে এই টপিকই অনন্য। আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা প্রত্যেক শিক্ষককে জানতে হবে এবং একজন ব্যক্তি তার জীবনকে গড়ে তুলতে গেলেও জানতে হবে। তো আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে 11ই ডিসেম্বর তোমাদের পরীক্ষা, এই 11ই ডিসেম্বর পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো আজকের আমার টপিক হচ্ছে স্মরণীয় যারা। তাহলে আজকে আমরা যে বিষয়টা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করব সেটা হচ্ছে স্মরণীয় যারা। তাহলে স্মরণীয় ব্যক্তি যারা, তাদের সম্পর্কে আমরা জানব, অর্থাৎ যাদেরকে আমরা স্মরণ করি কিসের জন্য? তাদের মূল্যবান কার্যাবলীর মাধ্যমে, যারা মৃত্যুর পরেও মানুষ যাদের মনে রাখে, সেই সমস্ত মানুষদেরকেই আমরা এখানে উল্লেখ করব এবং তাদের জীবন কাহিনীর কিছু গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানবো, যেখান থেকে প্রাইমারি বোর্ড প্রশ্ন করতেই পারে। তো বন্ধুরা, একটু মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে ভিডিওটা দেখো এবং কনসেপ্টগুলো ক্লিয়ার করো। মুখস্থ বেশিক্ষণ মনে রাখতে পারবে না, যেতে যেতেই ভুলে যাবে। কনসেপ্ট ক্লিয়ার করো। তো দেখো, স্মরণীয় যারা, এখানে বলে দিচ্ছি। বলছে মৈরাং বললো, মৈরাং একটা স্টুডেন্ট, ভালো কাজ করে অনেকেই খুব বিখ্যাত হয়েছেন, তাদের আমরা চিরদিন মনে রাখি। তাহলে এখানে দুটো জন্মসাল দেওয়া রয়েছে, এখানে বলে দেওয়া হচ্ছে। একটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যিনি 1838 সালে জন্মেছিলেন, আর 1838-এ জন্মেছিলেন, আর 1894 সালে মারা গিয়েছিলেন। এরপরে এই পাশে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের কথা, যিনি 1861 সালে জন্মেছিলেন আর মারা গিয়েছিলেন 1941 সালে। তাহলে এই সালগুলো একটু মনে রাখবে, যদিও এগুলো অতটা গুরুত্বপূর্ণ না, মেন পয়েন্ট আমরা ভেতরে জানবো। এবার দেখো, তারপর হ্যাঁ, তাদের আমরা সম্মান করি, তাদের জন্মদিনে মৃত্যুদিনে শ্রদ্ধা জানাই। তাহলে জন্মদিন মৃত্যুদিনগুলো একটু মনে রাখবে। এবার দেখো, বলা হচ্ছে যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, হ্যাঁ ওরা মনীষী। তাহলে মনীষীদের মধ্যে এই তিনজন পড়ছে। নানা রকম লেখা লিখেছেন, দেশের মানুষের ভালোর কথা ভেবেছেন। তাহলে তারা কি করেছেন না, তারা হচ্ছে নানা রকম লেখা লিখেছেন, দেশের মানুষের ভালোর কথা ভেবেছেন, দেশের জন্য কাজ করেছেন। যেমন রবীন্দ্রনাথ স্বদেশী আন্দোলনে তোমরা পড়েছো। এছাড়াও সাহিত্যে তো তার অগাধ প্রতিভা। কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহী কবি নামে পরিচিত, যিনি তার কবিতার মাধ্যমে দেশবাসীর মনে বিদ্রোহের আগুন চালিয়ে দিত। তাহলে আর রাজা রামমোহন রায়, যার তো সতীদাহ প্রথা ভালোভাবেই কম বেশি সকলেই জানো, যেহেতু তোমরা ডিএলএড বিএড করে চলে এসছো মানে কম বেশি জানা রয়েছে, তবু একবার কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এবার এখানে রাজা রামমোহন রায়ের জন্মদিন বলা হয়েছে, কত তারিখ মানে জন্মের সালটা 1772, মতান্তরে 1774, আর হচ্ছে 1833। তাহলে এখানে মনে রাখতে হবে 1774 যে জন্ম আর 1833-এ মৃত্যু। কাজী নজরুল ইসলাম 1899 জন্ম, 1976-এ মৃত্যু। এরপরে দেখো, মেরি বলল দেশের মানুষের ভালো তো অনেকেই করেছেন। হ্যাঁ, কথাটা ঠিক। তাহলে দেশের মানুষের ভালো তো অনেকেই করেছেন। রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ডিরোজিও, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা, আর হচ্ছে বেগম রোকেয়া। তাহলে প্রত্যেকের সম্পর্কে আমরা কম বেশি জানবো। তাহলে এখানে কার কার কথা বলা হয়েছে আর একবার দেখে দাও। তাহলে এখানে বলা হয়েছে রাজা রামমোহন রায়ের কথা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কথা, ডিরোজিওর কথা, স্বামী বিবেকানন্দ, ভগিনী নিবেদিতা আর বেগম রোকেয়া। এবার প্রত্যেকে কি করেছিলেন? প্রত্যেকের এক বিখ্যাত কিছু কাজ রয়েছে। যেমন রামমোহন রায় সতীদাহ প্রথা রদ করেছিলেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয় বই লিখেছিলেন, বিধবা বিবাহ চালু করেছিলেন, ডিরোজিও যিনি হিন্দু কলেজ প্রতিষ্ঠা করেছিলেন, স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেছিলেন। এছাড়াও ভগিনী নিবেদিতার অবদান তো অসামান্য, যিনি বিদেশ থেকে এসে ভারতবাসীর মনের মধ্যে মনুষ্যত্ব প্রেম জাগিয়ে তুলেছিলেন। আর বেগম রোকেয়া, যিনি ইসলামিক সমাজে অর্থাৎ মুসলিম সমাজে নারী শিক্ষার প্রসার ঘটাতে ব্যাপকভাবে অবদান রেখেছিলেন। তো এই সব মহান ব্যক্তিদের অর্থাৎ মনীষীদের কথাই আমরা জানবো এই টপিকটিতে। তাহলে এখানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম আমরা দেখলাম 1820। তাহলে এখানে মনে রাখবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম 1820 আর মৃত্যু হচ্ছে 1891। এ পাশে রয়েছে হেনরি লুইস ভিভিয়ান ডিরোজিও, যিনি হিন্দু কলেজের একজন শিক্ষক ছিলেন, 1809 থেকে হচ্ছে 9 জন্ম, 1831-এ মৃত্যু। এরপরে দেখো, নিশ্চয় ওরা সবাই মনীষী। আগেকার দিনের মানুষের অনেক ভুল ধারণা ছিল, যেমন বাড়িতে মেয়ে জন্মালে অনেকে দুঃখ পেত।
আগেকার মানুষের মনে ভুল ধারণাটা কি ছিল, বাড়িতে মেয়ে জন্মালে, তাহলে বাড়িতে যদি মেয়ে জন্মাতো তাহলে অনেকে দুঃখ পেত, কারণ মেয়েদের বেশি লেখাপড়া শিখতে দিত না। আগেকার মানুষরা মেয়েদের কিন্তু বেশি লেখাপড়া শিখতে দিত না, অল্প বয়সে মেয়েদের বিয়ে দিত। তাহলে এটা আগেকার দিনে হতো, কিন্তু এখন সেটা চেঞ্জ হয়ে গেছে। কখনো কখনো বর মারা গেলে বউকেও তার সঙ্গে পুড়িয়ে মারত, মানে এই যে সতীদাহ প্রথার ব্যাপারটা, যেটা রাজা রামমোহন রায় রদ করেছিলেন, সেটাকে বলা হচ্ছে। আর অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হতো, যেটা বিরুদ্ধে লড়াই করেছিলেন বেগম রোকেয়া। হ্যাঁ, এটা বলা হচ্ছে পড়ালেখার জন্য বেরোতে দিত না, সেটার জন্য তিনি প্রসারিত করেছিলেন। তিনি নিজে কোনোদিন স্কুলে যাননি, কিন্তু তিনি সমস্ত কিছু অধ্যয়ন করেছিলেন এবং আরবি ভাষা এবং ফার্সি ভাষা সম্পর্কে তিনি জ্ঞান ছিল এবং বেশ কিছু বইও লেখেন। হ্যাঁ, বেগম রোকেয়া। তো এখানে মনে রাখতে, বেগম রোকেয়ার জন্ম হচ্ছে 1880 আর মৃত্যু হচ্ছে 1932 সাল। দেখো, এসব অন্যায় দেখে রামমোহন, ডিরোজি ও বিদ্যাসাগর প্রতিবাদ করেন। অনেক লড়াই করে তারা এসব অত্যাচার বন্ধ করেন। দেশের সমস্ত মানুষ যাতে লেখাপড়া শিখতে পারে তার জন্য চেষ্টা করেন, বই লেখেন। তাহলে প্রত্যেকেই কিন্তু যে বই, এই যে বই লেখার মাধ্যমে অনেকেই স্মরণীয় হয়ে রয়েছেন। আচার্য জগদীশচন্দ্র বসুর এখানে ছবিটা দেখানো হয়েছে। জগদীশচন্দ্র বসু এক বিজ্ঞানী ছিলেন, কিন্তু তিনি যে শুধুমাত্র বিজ্ঞানী এমনটা নয়, তিনি পদার্থবিজ্ঞানী, উদ্ভিদ বিজ্ঞানী, জীববিজ্ঞানী, অর্থাৎ ফিজিক্স, বোটানিস্ট। হ্যাঁ, এছাড়াও তিনি রাইটারও ছিলেন, সায়েন্স ফিকশন অর্থাৎ কল্পবিজ্ঞানের যে গল্পগুলো সেগুলো তিনি লিখতেন। এটা 1858 সালে জন্ম, 1937 সালে তার মৃত্যু। আর মেঘনাদ সাহা, ইনিও হচ্ছেন ফিজিক্সে একজন বিখ্যাত ব্যক্তি, যিনি নোবেল পেয়েছিলেন, মনে রাখতে হবে। বই লেখেন এবং স্কুল বানান, সমাজকে নতুন করে গড়ে তোলেন। স্বামী বিবেকানন্দ দেশের মানুষে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন। তাহলে এখানে অবশ্যই মনে রাখতে হবে, দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা কে বলেছিলেন, ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। এটা হচ্ছে স্বামী বিবেকানন্দ। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে, দেশের মানুষের কে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন বিবেকানন্দ। বলতেন, বইতে মুখ ডুবিয়ে বসে থেকো না। তাহলে বইতে শুধু মুখ ডুবিয়ে বসে থাকলে হবে না, ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে। সেই যে বিবেকানন্দের বিখ্যাত লাইন, গীতাপাঠ অপেক্ষা ফুটবল খেলা অধিকতর শ্রেয়, ওইটার ওই রকম দেখো, মনে রাখো, ওই লাইনটা মনে রাখো। তাহলে ফুটবল খেলো, তাতে শরীর মন ভালো হবে, শুধু বই পড়ে কিছু হয় না। তাহলে বিবেকানন্দ সম্পর্কে আমরা এখানে কিছু উল্লেখযোগ্য পয়েন্ট দেখতে পাচ্ছি, যে বিবেকানন্দ দেশের মানুষকে হাতে কলমে শিক্ষার কথা বলেছিলেন, অর্থাৎ প্র্যাকটিক্যাল যে এডুকেশনটা, অর্থাৎ শুধুমাত্র পুঁথিগত শিক্ষায় শিক্ষিত হলে তাকে প্রকৃত শিক্ষিত বলা যায় না। যাতে এমন শিক্ষা দিতে হবে যাতে সে ভবিষ্যতে স্বনির্ভর হতে পারে, যে শিক্ষার কথা গান্ধীজিও বলেছিলেন। হ্যাঁ, তার বুনিয়াদী শিক্ষায় শুধু বই পড়ে কিছু হয় না। তাহলে ফুটবল খেলো আর তাতে শরীর মন ভালো থাকবে। এরপরে আসছি ভগিনী নিবেদিতার কথায়। দেখো, তাহলে ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া করেননি। প্লেগ রোগীদের, কোন রোগী মনে রাখতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, প্লেগ রোগীদের সেবা করেছেন। আর বেগম রোকেয়া মেয়েদের পড়াশোনা শেখানোর জন্য চেষ্টা করেছিলেন। এরা সবাই আমাদের শ্রদ্ধার মানুষ। তাহলে এরা প্রত্যেকে আমাদের শ্রদ্ধার মানুষ, মনে রাখতে হবে। তাহলে এখানে বিবেকানন্দ সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করেছি। আর ভগিনী নিবেদিতা নিজের জীবনের পরোয়া করেননি, প্লেগ রোগীদের সেবা করেছেন। আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে আগে জানলাম, বর্ণপরিচয়, বোধোদয়, কথামালা 3টে লিখেছেন, বিধবা বিবাহ চালু করেছিলেন। এছাড়াও এদের সম্পর্কে বলতে গেলে শেষ হবে না, অনেক কিছু বলার রয়েছে, কিন্তু যেহেতু তোমরা পরীক্ষার্থী, যতটা প্রয়োজন ততটাই বলতে হবে, এক্সট্রা চাপ নিয়ে লাভ নেই। লিমিটেড ইনফরমেশন নিতে হবে, যাতে সেটাকে আমরা ইমপ্লিমেন্ট করে সঠিক অ্যাপ্লাইটা করতে পারি। এরপরে দেখো, এরা সবাই আমাদের শ্রদ্ধার মানুষ। এরপরে বলছে, মৈরাং বলল, হ্যাঁ, আমরা তো বিজ্ঞানী, শিক্ষকদেরও শ্রদ্ধা করি, তাহলে শুধুমাত্র যে লেখকগণ বা সমাজ সংস্কারক তাদেরকে শ্রদ্ধা করি এমনটা তো নয়, বিজ্ঞানীদের ও শিক্ষকদেরও শ্রদ্ধা করি। যেমন আচার্য জগদীশচন্দ্র বসু একজন বিজ্ঞানী ছিলেন, আচার্য প্রফুল্লচন্দ্র রায়। হ্যাঁ, তাহলে জগদীশচন্দ্র বসু বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, সেই জন্য তিনি বিখ্যাত। হ্যাঁ, এবার দেখো, আচার্য জগদীশচন্দ্র ও আচার্য প্রফুল্লচন্দ্র ছিলেন বিরাট বিজ্ঞানী। তাহলে এরা ছিলেন বিরাট বিজ্ঞানী, আবার খুব ভালো শিক্ষকও ছিলেন এরা, ছাত্রছাত্রীদের খুব ভালোবাসতেন। তাছাড়া সত্যেন্দ্রনাথ বসু, মেঘনাদ সাহা
প্রশান্ত চন্দ্র মহালানাবিশ প্রমুখ বিজ্ঞানীদেরও আমরা শ্রদ্ধা করি। তাহলে এই বিজ্ঞানীদের নামগুলো একটু মনে রাখতে হবে, এদেরকে আমরা শ্রদ্ধা করি। এরপরে রয়েছে ভারত মাতার সেই বীর সন্তান নেতাজি, তাহার নাম। জয় হিন্দ যার জীবন মন্ত্র, দেশ সেবা যার কাম, ভারতাত্মার মূর্ত প্রতীক, নেতাজি তাহার নাম। বন্ধুরা, হ্যাঁ, এই সেই নেতাজি। 1857 সালে জন্ম, মারা গেছে কবে সেটা তো ধোঁয়াশা রেখে থেকে গেছে, প্রশ্নচিহ্ন থেকে গেছে, মানুষ কনফার্ম নয়। সেই নেতাজি যিনি দেশকে ইংরেজদের শাসন, শোষণ, অত্যাচার, নিপীড়ন থেকে রক্ষা করার জন্য আন্দোলন করেছিলেন এবং গড়ে তুলেছিলেন আজাদ হিন্দ ফৌজ, মনে রাখতে হবে। তাহলে ওরা দুজনেই আমাদের দেশকে স্বাধীন করার জন্য অনেক লড়াই করেছিলেন। তাহলে ওরা দুজন বলতে কারা? তাহলে ওরা দুজন বলতে এখানে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আর এই যে গান্ধীজি। হ্যাঁ, তাহলে নেতাজি আর গান্ধীজি। গান্ধীজি নেতাজির জন্মদিনে তো আমরা পতাকা তুলি, ওদের শ্রদ্ধা জানাই। তাহলে এই যে দুজন মানুষ, গান্ধীজি যিনি জাতির জনক, হ্যাঁ, তাহলে এই নেতাজি সুভাষচন্দ্র বসু আর হচ্ছে গান্ধীজি, এরা দুজনেই আমাদের দেশকে দুজন। তাহলে এই দুজন মানে কে একটু মনে রাখতে হবে। দুজন বলতে এখানে নেতাজি আর গান্ধীজির কথা বোঝানো হচ্ছে। দেখো, তারপরে বলে দিই, মহাত্মা গান্ধী সাধারণ মানুষকে একজোট করেছিলেন। তাহলে মহাত্মা গান্ধী কী করেছিলেন? সাধারণ মানুষকে একজোট করেছিলেন। আর মহাত্মা গান্ধীর নেতৃত্বে 3টি আন্দোলন, আইন অমান্য আন্দোলন, অসহযোগ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলন, এই 3টে আন্দোলনকে তো ইংরেজদের ভয় পাইয়ে দিয়েছিল। এই 3টে আন্দোলনের ফলেই তারা দেশ ছেড়ে যেতে ভেবে নিয়েছিল যে ইংরেজরা মানে ভারতীয়রা যেভাবে একজোট হয়ে যাচ্ছে, তখনই তো বঙ্গভঙ্গের প্রতি তিনি উদ্যুক্ত করলেন, লর্ড কার্জন। দেখো, তাদের নিয়ে ইংরেজদের বিরোধিতা করেছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ইংরেজদের বিরুদ্ধে লড়াই করার জন্য আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন, যেটা একটু আগে আমি বলেই দিয়েছি আগে। আজাদ হিন্দ ফৌজ বানিয়েছিলেন, তাই তো ওদের আমরা আজও শ্রদ্ধা করি। তাহলে এই কারণে আজও আমরা ওদের শ্রদ্ধা করি, ওদের কাজকর্মের আলোচনা করি, সেসব কাজকর্ম থেকে শিখতে চেষ্টা করি। অর্থাৎ তাদের বায়োগ্রাফিগুলো যদি আমরা পড়ি, সেখান থেকে আমরা অনেক ইন্সপিরেশন পাই এবং সেগুলো লাইফে যদি আমরা প্রয়োগ করি, অনেকটা সাফল্যের পথে এগিয়ে যাই। এরপরে রয়েছে আরেকজন স্বদেশপ্রেমিক, দেশপ্রেমিকের কথা, নাম হচ্ছে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘা যতীন নামে পরিচিত। জন্মসাল হচ্ছে 1879 আর মৃত্যুসাল হচ্ছে 1915। লীলা বলল, আরও অনেকেই তো দেশের জন্য লড়াই করেছেন। তাহলে গান্ধীজির তো অবদান রয়েছে, এছাড়াও সুভাষচন্দ্র বসুর তো অবদান রয়েছে, এছাড়াও আরও অনেকে রয়েছে। তাদের মধ্যে একজন হচ্ছেন যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়, যিনি বাঘা যতীন নামে পরিচিত। দেখো, আরও অনেকেই দেশের জন্য লড়াই করেছেন। অনেক দিন ধরে লড়াই করেই দেশের মানুষ স্বাধীন হয়েছে। তাহলে স্বাধীনতা কিন্তু একদিনের ফসল নয়, দীর্ঘদিনের ফসল। তো অনেক বিদ্রোহ, অনেক কিছুর মাধ্যমে, অনেক প্রাণের মাধ্যমে, অনেক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে মানুষ স্বাধীনতা লাভ করেছে। এবার এখানে যেটা মনে রাখতে হবে আমাদের, অনেক লোক সেই লড়াইতে ছিল, তাদের সবার নাম আমরা জানি না। তোমাদের অনেকেরই বাড়িতে তেমন মানুষ আছেন, অনেকের নাম আমরা জানি, সেই নাম জানা অজানা সব মানুষই আমাদের শ্রদ্ধার। তবে কেউ কেউ খুব বিখ্যাত হয়েছেন তাদের কাজের জন্য। তাহলে এখানে তাদের কাজের জন্য বিখ্যাত হয়েছে, তাই তাদের আমরা সবাই মনে রাখি। তাহলে ভগৎ সিং মনে রাখতে হবে, এই যে ভগৎ সিংয়ের কথা আমাদের এখানে মনে রাখতে হবে। জন্মসাল 1907 আর হচ্ছে 1931 তার মৃত্যু। এরপরে রয়েছে ক্ষুদিরাম বসু। তাহলে এখানে ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, এদেরকেও আমরা স্মরণ রাখি। তো আমাদের এখানে যতটা মনে রাখতে হবে সেটা হচ্ছে 1889 সালে জন্ম, 1908 তার ফাঁসিতে মৃত্যু হয় ক্ষুদিরাম বসুর। এরপরে রয়েছে রাবেয়া বলল, যেমন ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, বিনয় বাদল দীনেশ, মাস্টারদা, সূর্য সেন, বাঘা যতীন, ভগৎ সিং। তাহলে সূর্য সেনের জন্মসালটা মনে রাখো 1894, মৃত্যুসাল হচ্ছে 1934। খুব অল্প বয়সে 2 বন্ধু লড়তে গিয়েছিলেন, তারা কারা? এই যে 2 বন্ধু, তাহলে এখানে পয়েন্টটা মনে রাখো, খুব অল্প বয়সে 2 বন্ধু লড়তে গিয়েছিল, কারা তারা? সেটা হচ্ছে ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। সুশীল সেন নামে একজন ছাত্র ছিল, ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য তাকে বেত মারা হয়। তাহলে এখানে মনে রাখতে হবে ক্ষুদিরাম বসু আর হচ্ছে প্রফুল্ল চাকি, 2 বন্ধু। তাহলে 2 বন্ধু কারা? ক্ষুদিরাম বসু ও প্রফুল্ল চাকি। আর একজন ছাত্র ছিল, নাম হচ্ছে সুশীল সেন, তাকে কি করা হতো না, তাকে বেত মারা হয় ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য। তাকে নিয়ে গান লেখা হয়েছিল। এবার এই যে উল্লেখযোগ্য গান,
এটা কিন্তু মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। বেদ মেরে তুই মা ভোলাবি, আমরা কি মার সেই ছেলে। এইটা কাকে কেন্দ্র করে, কাকে নিয়ে লেখা হয়েছিল গানটা, সেটা হচ্ছে এই যে বেদ যাকে মারা হয়েছিল, যে ইংরেজদের বিরোধিতা করেছিল। খুব মোস্ট ইম্পর্ট্যান্ট পয়েন্ট। সুশীল সেন নামে একজন ছাত্র ছিল, ইংরেজ শাসনের বিরোধিতা করার জন্য তাকে বেদ মারা হয়, আর তাকে নিয়ে গান লেখা হয়েছিল। গানটার নাম হচ্ছে বেদ মেরে তুই মা ভোলাবি, আমরা কি মার সেই ছেলে। তাহলে ছাত্রের নাম সুশীল সেন, মনে রাখতে হবে। আর গানটার নাম বেদ মেরে তুই মা ভোলাবি। এখানে মা বলতে দেশ, সূর্য সেন ছিলেন মাস্টার মশাই। তাহলে সূর্য সেন ছিলেন কি, মাস্টার মশাই। তিনি ছাত্রদের দেশের কথা বলতেন। তাহলে সূর্য সেন কে ছিলেন, একজন মাস্টার মশাই। তিনি ছাত্রদের দেশের কথা বলতেন, দেশের মানুষের দুঃখ কষ্টের কথা জানাতেন, দেশের হয়ে কাজ করার জন্য তাদের উৎসাহ দিতেন। নিজেও সরাসরি ইংরেজ শাসনকে দূর করার জন্য কাজ করতেন। বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, ভগৎ সিং এরা সবাই স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন। অনেকে লড়তে গিয়ে মারাও গিয়েছিলেন। তাদের দেখে আরও অনেক মানুষ লড়াই করতে এগিয়ে এসেছেন। এই সব লড়াই এক জায়গায় হয়েছে। 1947 সালের 15ই আগস্ট দেশ স্বাধীন হয়েছে। তাহলে দেশ স্বাধীন 1947 সালের 15ই আগস্ট হয়েছে। আজ আমরা স্বাধীন ভারত দেখতে পাচ্ছি এই সমস্ত মহান মানুষদের জন্য। এইবার মেয়েদের মধ্যে আরেকজনের কথা এখানে আমরা পাচ্ছি, নাম হচ্ছে প্রীতিলতা ওয়েদ্দার। 1911-তে জন্ম, 1932-এ মৃত্যু। এবার দেখো মাতঙ্গিনী হাজরা রয়েছে, প্রীতিলতা ওয়েদ্দার, কল্পনা দত্ত। এবার নিচে তাদের সম্পর্কে একটু একটু করে বর্ণনা রয়েছে। দেশের জন্য লড়াইতে মেয়েদেরাও এগিয়ে এসেছিলেন। ইংরেজ শাসনের অত্যাচারের বিরুদ্ধে এগিয়ে গিয়েছিলেন, অস্ত্র হাতে লড়াই করেছিলেন। প্রীতিলতা ওয়েদ্দার, কল্পনা দত্ত অস্ত্র হাতে লড়েছিলেন। তাহলে মেয়েদের মধ্যে নামগুলো মনে রাখতে হবে। হ্যাঁ, মহিলা সংগ্রামী কারা কারা ছিলেন, প্রীতিলতা ওয়েদ্দার, কল্পনা দত্ত, হ্যাঁ, আর হচ্ছে মাতঙ্গিনী হাজরা। এছাড়াও আরও অনেকে রয়েছে, এই তিনজন এখানে আমাদের মনে রাখতে হবে, লিমিটেড। অসংখ্য মানুষ একজোট হয়ে লড়াই করেছিল। ইংরেজরা ভয় দেখিয়েছিল, তবু মাতঙ্গিনী লড়াই ছাড়েননি। গান্ধীজির মতোই লড়াই তিনি করেছিলেন, তাই লোকে তাকে শ্রদ্ধা করে গান্ধী বুড়ি নামে দিয়েছিলেন। মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট, গান্ধী বুড়ি কাকে বলা হতো। বন্ধুরা এই কথাটা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে যে গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন। গান্ধী বুড়ি নামে কে পরিচিত ছিলেন এটা আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে যে গান্ধী বুড়ি নামে পরিচিত ছিলেন তিনি হচ্ছেন মাতঙ্গিনী হাজরা। কেন না, ইংরেজরা ভয় দেখালেও তিনি সেই ভয় দেখে থেমে থাকেননি, আন্দোলনে পিছিয়ে আসেননি। তিনি সাহস নিয়ে অস্ত্র হাতে লড়াই করেছেন। আর এমন আরও অনেক মানুষ আছেন, তোমরা আস্তে আস্তে সবার কথাই জানবে। আর এদের সবার কাছ থেকেই আমাদের অনেক কিছু শেখার আছে। সেসব শিখতে পারলেই আমরা তাদের আসলে শ্রদ্ধা জানাতে পারবো। বন্ধুরা তো আজকের এই টপিকটা এইখানেই শেষ হলো। আর কম বেশি আমি কনসেপ্টগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি। যদি কোনো চ্যানেলে প্রথমবার ভিডিও দেখে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আরও ভবিষ্যতে এই রকম ভিডিও পাওয়ার জন্য। আর পরিবেশবিদ্যার অন্যান্য যে ভিডিওগুলো ওগুলো অলরেডি আপলোড করা আছে সব, তোমরা শুধু প্লে লিস্টে গিয়ে দেখে নাও, দেখবে তোমরা সাকসেস পেয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্ত।